সমুদ্র উপকূলে এসে স্থলবায়ু সমুদ্রবায়ু সহজে অনুভব করা যায়। আচ্ছা, তাহলে আমি সারাদিন রয়েছি এই উড়িষ্যার চাঁদিপুরে, এখানে কেন এই বিষয়টা একটু অন্যরকম মনে হলো? অর্থাৎ দিনের বেলা সমুদ্র থেকে বায়ু তো ঢুকেছে স্থলভাগে, যাকে আমরা সমুদ্রবায়ু বলছি। রাতের বেলা মনে হচ্ছে উপকূলের প্রায় সমান্তরালে বা সমুদ্র থেকেই বায়ু আসছে, উপকূলে আশ্রে পড়ছে। আমি রাত এখন প্রায় 1টা, উপকূলে মনে হচ্ছে সমুদ্র থেকেই বায়ু আসছে। যদিও দিনের বেলা যেমনটা ডাইরেক্ট সমুদ্র থেকে আসছিল, সেটা উপকূলের সমান্তরালে। কেন এমন হলো না যে পুরো মনে হচ্ছে যে স্থলভাগ থেকেই বায়ু ঢুকছে ডাইরেক্ট সমুদ্রে? কেন এটা হলো না? এর পিছনে কি কারণ রয়েছে, সেটাই আজকের এই পর্বের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং সবাইকে বলে রাখি, এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে হচ্ছে, তাই এটাকে ফিল করতে হবে প্রত্যেকের। ফিল করার জন্য আমি রিকোয়েস্ট করব, যদি এই পুরো ক্লাস কেউ বোঝে তাহলে তার মধ্যে দারুণ একটা অভিজ্ঞতা হবে, অন্তত এই সাময়িক বায়ু প্রবাহকে নিয়ে। এখানে প্রথমেই আমি কয়েকটা কথা আগে সিম্পলিফাই করে নিই। এক হলো, বায়ু প্রবাহের ক্ষেত্রে কোরিওলিস বল সবসময় অ্যাক্টিভ। সেটা হতে পারে সাময়িক বায়ু, লোকাল উইন্ড, নিয়ত বায়ু, যে কোনো বায়ু হোক। ইনফ্যাক্ট সেটা যদি সাইক্লোন হয়, অ্যান্টি সাইক্লোন হয়, সেখানেও কোরিওলিস বল অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ যে কোনো প্রকার বায়ু প্রবাহের ক্ষেত্রেই কোরিওলিস বল অ্যাক্টিভ, প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট হলো, বায়ু প্রবাহ সবসময় হাই প্রেশার লো প্রেশার এই দুয়ের পারস্পরিক সমন্বয়ের মধ্যে দিয়েই হবে। অর্থাৎ আপাতভাবে কোথাও যদি হাই প্রেশার হয়, তাহলে সেই হাই প্রেশার থেকে বায়ু তার সংলগ্ন লো প্রেশারের দিকে ছুটবে। সেকেন্ড কনসেপ্ট। ওকে, থার্ড কনসেপ্ট হলো, বায়ু প্রবাহের ক্ষেত্রে প্রভাব দুটো বিষয়ের স্পষ্ট থাকবে। একটা হলো কোরিওলিস বল, আর 2 হলো প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স। কোরিওলিস বল তো অপরিবর্তনীয়, সেটা পৃথিবীর আবর্তনজনিত কারণে, এবং এই আবর্তনের মধ্যে বিরাট কিছু পরিবর্তন কখনোই হয় না, তো এটা ফিক্সড বা কনস্ট্যান্ট বলবো। আর একটা যেটা, সেটা হলো প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স। প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স সবসময় পরিবর্তিত হচ্ছে। কেন? কারণ এই যে আমি যে কথাটা বললাম, যে সমুদ্র বায়ু কখন বাহিত হয়? সমুদ্র বায়ু বাহিত হয় দিনের বেলা। কেন? কারণ স্থলভাগ অনেক বেশি উষ্ণ হয়ে যায় আর সমুদ্র আপাতভাবে শীতল থাকে, যে কারণে সমুদ্র থেকে বায়ু স্থলভাগের দিকে ঢোকে। একেই বলা হয় সমুদ্র বায়ু। ওকে, একইভাবে রাতের বেলা দেখা যায় যে স্থলভাগ দ্রুত শীতল হয়ে যায়, কারণ স্থলভাগের ধর্মই হলো দ্রুত উষ্ণ হয়, দ্রুত শীতল হয়। তো রাতের বেলা স্থলভাগ দ্রুত শীতল হয়ে যায়, যে কারণে এখানে হাই প্রেশার এবং সংলগ্ন সমুদ্রে লো প্রেশার জেনারেট করে। আর এই কারণেই দেখা যায় যে স্থলভাগ থেকে বায়ু ছুটতে শুরু করে সমুদ্রের দিকে, যাকে আমরা সমুদ্র বায়ু বলি। আজকে সারাদিন আমি চাঁদিপুর সি বিচে ছিলাম। উদ্দেশ্য ছিল একাধিক বিষয়, সেগুলো আলাদা আলাদা ভিডিওতে আসবে, কিন্তু এই পর্বের জার্নিতে উদ্দেশ্য ছিল ল্যান্ড ব্রিজ, সি ব্রিজ বা সমুদ্রবায়ু স্থলবায়ুকে নিজে অনুভব করা, সেটা কতটা স্পষ্ট হয়। এবার এখানে এসে যে বিষয়কে আমি ফিল করেছি, এবং এখানে ক্লাইমেটোলজির যে বিষয়গুলোকে অ্যাপ্লাই করে পুরো বিষয়টাকে ফিল করা সম্ভব, সেই বিষয়গুলোকে একে একে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, আমাদের কিছু ভুল ধারণা রয়েছে। প্রথম ভুল ধারণা, আমরা যেমন বইয়ের ভাষায় পড়ি, রাতের বেলা স্থলবায়ু বাহিত হয় এবং দিনের বেলা সমুদ্রবায়ু বাহিত হয়। এই কথাটা জাস্ট একটা লাইনে পড়ে ফেলি আমরা, কিন্তু কখনো কেউ আমরা প্রশ্ন করি নিজেকে যে এই বিষয়টা কি উপকূলে গিয়ে বা বিচে গিয়ে নিজে ফিল করা যাবে? যদি না যায় তার কারণ কি? যদি যায় তাহলে কিভাবে যাবে? অনেকেই প্রশ্ন করি না। ইনফ্যাক্ট অনেকেই সমুদ্রে বেড়াতে এসে কখনো মনেই রাখি না যে ল্যান্ড ব্রিজ, সি ব্রিজ বিষয়টা আছে, এবং সেটা সমুদ্র উপকূলের জোয়ার ভাটার মতোই সতত পরিবর্তনশীল। যেমন আমরা দীঘা, পুরীতে গিয়ে কি দেখি? জোয়ার ভাটার খেলা দেখি, কিন্তু কখনো আমরা এই ল্যান্ড ব্রিজ, সি ব্রিজের খেলা অনুভব করি না। এবার এই জায়গায় যদি আমরা এই বিষয়টাকে অনুভব করি, তাহলে আমাদের কি অভিজ্ঞতা হবে? প্রথম অভিজ্ঞতা হলো, দিনের বেলা
হু হু করে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু বইছিল তার কোনো সন্দেহ নেই, বায়ু বইবে। সমুদ্র থেকে প্রতিনিয়ত কি হয়, সমুদ্র বায়ু বাহিত হয়। এবং এখানে যদি কেউ ফিল করে, আওয়াজটা বোঝা যাচ্ছে, একটু আওয়াজটা ফিল করার চেষ্টা করো। এই যে বায়ুটা, এই বায়ু তো উপকূল থেকে সরাসরি স্থলভাগে আসছে, যাকে আমরা সমুদ্র বায়ু বলছি দিনের বেলা। এখন স্থলবায়ু পুরো স্পষ্ট অনুভব করা যাচ্ছে। এবং এই বায়ু প্রবাহের ক্ষেত্রেও বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে বাহিত হবে। এবং চাঁদিপুরে আমি রয়েছি, এই জায়গার লোকেশনের নিরিখে সমুদ্রের অবস্থানটা দক্ষিণ এবং ওভারঅল দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম সব দিকেই রয়েছে, কারণ উপকূলের গঠনটাই এই রকম। এখানে আফটারঅল এখানে বায়ু প্রবাহ দক্ষিণ পশ্চিম দিক থেকেই হচ্ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু রাত 12:30 এখন, এই সময়ের যে উপলব্ধি, সেই উপলব্ধি হলো বায়ু বাহিত হচ্ছে উপকূলের প্রায় সমান্তরালে, স্থলভাগ থেকে নয়। সামনে স্থলভাগ আছে, আমি আমার যে কোনো মানে বায়ু প্রবাহকে তো ফিল করা যায় না, তো ডাইরেক্ট স্থলভাগ থেকে মনে হচ্ছে না, মনে হচ্ছে উপকূলের সমান্তরালে। এবার প্রশ্ন হলো এটা কেন, কিভাবে এটা সম্ভব, এই বিষয়টাই ফিল করব এই পর্বের জার্নিতে। প্রথম কনসেপ্ট হলো বায়ু প্রবাহের ক্ষেত্রে, সাময়িক বায়ুর ক্ষেত্রে অভিমুখের বদল হয় 180 ডিগ্রি। যেমনটা আমরা জানি যে মৌসুমি বায়ু সমুদ্র বায়ু স্থলবায়ুরই বৃহৎ সংস্করণ। এক্ষেত্রে যখন সমুদ্র থেকে বায়ু ছোটে আমাদের ভারতে, তখন দক্ষিণ পশ্চিম দিক থেকে ছোটে এবং শীতকালে উত্তর পূর্ব দিক থেকে, এবং এই সরণটা 180 ডিগ্রি। প্রশ্ন হলো তাহলে কি সমুদ্র বায়ু স্থলবায়ুতেও 180 ডিগ্রি সরণ হবে? উত্তরটা হলো হওয়ার কথা, হওয়া উচিত। কারণ স্বাভাবিকভাবেই কোরিওলিস বল, অর্থাৎ যখন স্থলভাগ থেকে আসছে, বা যদি আমি মানে আমাদের ভারতের নিরিখে বলি, কারণ এটা আবার লোকেশন খুব গুরুত্বপূর্ণ, কোন গোলার্ধে আছে, কোন পার্টে আছে, সেগুলো। ভারতের ক্ষেত্রে যদি বলি, তাহলে ভারতের আমি চাঁদিপুরে রয়েছি, চাঁদিপুরের দক্ষিণে রয়েছে সমুদ্র, উত্তরে রয়েছে উপকূল মানে ল্যান্ড। তো এক্ষেত্রে দক্ষিণ থেকে যখন বায়ু আসবে তখন দক্ষিণ পশ্চিম দিক থেকে আসবে, উত্তর থেকে যখন বায়ু আসবে তখন উত্তর পূর্ব দিক থেকে আসবে, এটাই স্বাভাবিক। গেল। এই বিষয়টা কেন হবে তার কারণ হলো দুটো, একটা কোরিওলিস বলের কারণে বায়ু প্রবাহ সবসময় ডান দিকে শিফট করবে উত্তর গোলার্ধে, এবং কোরিওলিস বলকে আরও একটি শক্তি প্রভাব বিস্তার করাবে এই কোরিওলিস ফোর্সের মাঝে, সেটা হলো প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স। তো প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স স্বাভাবিকভাবেই দিনের বেলা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবস্থানগত সরণ ঘটছে, মানে উষ্ণতা বেড়ে যাচ্ছে স্থলভাগে এবং কমে যাচ্ছে সমুদ্রে আপাতভাবে, তাহলে স্বাভাবিকভাবেই এটা শিফট করবে। আবার রাতের বেলা স্থলভাগ শীতল হয়ে যাচ্ছে, সমুদ্র উষ্ণ থাকছে আপাতভাবে, তো সেক্ষেত্রে প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স শিফট হচ্ছে। তো প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স যেহেতু শিফট করছে, তাই জন্য কোরিওলিস বল তার কাজ করবে এবং প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স তার কাজ করবে। দুজন যদি আলাদা আলাদাভাবে কাজ করে, তাহলে সেই কাজের ফলস্বরূপ যে ঘটনা ঘটবে সেটা বায়ু প্রবাহ যখন উত্তর থেকে আসবে তখন উত্তর পূর্ব দিক থেকে আসবে, আর দক্ষিণ থেকে যখন আসবে তখন দক্ষিণ পশ্চিম দিক থেকে আসবে, এটা হওয়ার কথা। এবং আমরা জানি যে প্রেশার বেল্ট যেটা রয়েছে, সেই প্রেশার বেল্টের যদি আমরা মানে তোমার নিয়ত বায়ুর কথা বলি, তাহলে নিয়ত বায়ুর ক্ষেত্রে দেখেছিলাম যে প্রেশার বেল্টের নিরিখে দেখা যায় যে উত্তর গোলার্ধের ডান দিকে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে বেঁকে বাহিত হয়, যে কারণেই আমরা নিয়ত বায়ুর আলাদা আলাদা নাম দেই, যেমন উত্তর পূর্বায়ন বায়ু, দক্ষিণ পূর্বায়ন বায়ু, এই রকম। এবার কথা হলো এই কনসেপ্টটা পুরোপুরি হুবহু আমরা সমুদ্র বায়ুর ক্ষেত্রে কি কাজে লাগাতে পারি? উত্তর হলো না, সম্পূর্ণ কাজে লাগাতে পারবো না। যেমনটা মৌসুমি বায়ুতে 180 ডিগ্রি সরণ হবে, তেমন সমুদ্রের ক্ষেত্রে সেটা 180 ডিগ্রি সরণ হওয়ার কথা নয়। কথা হলো কেন 180 ডিগ্রি সরণ হবে না? কারণ এখানে একাধিক
স্থানীয় যে প্রভাব সেই প্রভাব রয়েছে। কেমন? যেমন প্রথমেই এই ভিডিও শুরুতে বললাম যে সমুদ্রবায়ু স্থলবায়ু কি অনুভব করা যায়? স্পষ্টত উত্তরটা ছিল না, খুব কঠিন। কারণ দেখো, যখন সমুদ্রের দিকে বায়ু ছুটছে, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যখন বায়ু ছুটছে, তখন এই প্রবাহিত বায়ু সমুদ্রে কিছুটা যাওয়ার পর উল্টো দিক থেকে একটা ফোর্স অ্যাক্টিভ হচ্ছে সমুদ্রে। উল্টো দিকের ফোর্সটা হলো সমুদ্রের যে ওয়েভ বা তরঙ্গ, সেই তরঙ্গ। আমরা জানি যে সি ওয়েভের ওপরে একটা লোয়ার অ্যাটমসফিয়ারিক পোর্শন থাকে, যেখানে সি ওয়েভের প্রভাব স্পষ্ট। বলে রাখি, এটা আরও ভালো করে বোঝা সম্ভব যে আসলে ওয়েভ ডেভেলপ করে তো বায়ু বলি সেই নিয়ত বায়ুর প্রভাবে। তাহলে নিয়ত বায়ুর প্রভাব তো স্পষ্ট, সেই প্রভাব তো কোনোভাবে কোনো সময়ের জন্য বন্ধ নেই। যদি বন্ধ হতো তাহলে তো ওয়েভ বন্ধ হয়ে যেত। তাহলে ওয়েভ তো বন্ধ নেই, তাহলে প্রতিনিয়ত সমুদ্র উপকূলের দিকে ধেয়ে আসছে, তো জল ধেয়ে আসছে, অর্থাৎ সি ওয়েভ আসছে। তাহলে ওয়েভ যদি আসে, তাহলে সেই ওয়েভের ওপরে লোয়ার অ্যাটমসফিয়ারিক যে পোর্শন, সেই পোর্শনটাও তো আমাদের দিকে ধেয়ে আসছে, অর্থাৎ স্থলভাগের দিকে ধেয়ে আসছে। তাহলে এই ধেয়ে আসা যে প্রভাব, সেই প্রভাবটা রাতের বেলা যখন স্থলভাগ থেকে বায়ু ছুটে যাচ্ছে সমুদ্রে, তখন এই দুজনের মধ্যে একটা অভিসরণ হবে না? অর্থাৎ পরস্পর ধাক্কা লাগবে তো, আর ধাক্কা লাগার কারণে একটা লোকাল টার্বুলেন্স তৈরি হবে, অর্থাৎ একটা অনিয়মিততা তৈরি হবে, স্থানীয় অ্যাটমসফিয়ারিক ফেনোমেনন ডেভেলপ করবে, যে কারণে ওই স্থানীয় ফেনোমেননটা দেখা যাবে বায়ু প্রবাহের না ওভারঅল অভিমুখটাকে বেশ খানিকটা প্রভাবিত করে দেবে। যে কারণে যদি বায়ু প্রবাহ হয় স্থলভাগ থেকে সরাসরি সমুদ্রে, তবুও সেই বায়ুটা সমুদ্রে কিছু দূর বাহিত হওয়ার পর এই যে সি ওয়েভ, সেই ওয়েভের ওপরের যে অ্যাটমসফিয়ারিক পোর্শন, সেই পোর্শনের যে পারস্পরিক প্রভাব, সেই প্রভাব বা বাধার কারণে দেখা যায় তার যে ক্যারেক্টারিস্টিক্স সেটাকে বদলে ফেলে। আর তাই জন্য রাত 1টার সময় এখানে বসেও আমাদের মনে হচ্ছে সমুদ্র বা উপকূলের সমান্তরালভাবেই বায়ুবাহিত হয়ে চলেছে। কিন্তু বিষয়টা এরকম নয়। স্থলভাগ থেকে বায়ু আসছে এবং বায়ু প্রবাহ আসার ক্ষেত্রে অবশ্যই ডান দিকে বেঁকে আসবে, তো বেঁকেই আসছে। কিন্তু সেই বায়ুটা আসার সময় দেখা যাচ্ছে যে সমুদ্রে কিছুটা ঢুকে যাওয়ার পরই এই দুটো শক্তির মধ্যে একটা মিথস্ক্রিয়া হচ্ছে এবং অভিমুখের বেশ খানিকটা সরণ হয়ে যাচ্ছে। তাই মনে হচ্ছে উপকূলের সমান্তরালে বায়ু ছুটে আসছে। আর এটাই এই পর্বের জার্নিতে আমি উপলব্ধি করলাম এবং পুরো বিষয়টার মধ্যে রয়েছে বিজ্ঞান, তাই সেই বিষয়টাকে ফিল করানোর চেষ্টা করলাম। এরকমই আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের উদ্দেশ্য ভূগোলকে গ্রাউন্ড জিরোতে গিয়ে উপলব্ধি করা। কেবলমাত্র বই পড়া নয়, কারণ বই পড়ে যতটা উপলব্ধি করা যায়, বাস্তবের মাটিতে গেলে সেটা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে এবং অনুভূতিটা অনেক বেশি প্রকট হয়। তো সেই উদ্দেশ্যেই আমরা এই মুহূর্তে চাঁদিপুরে রয়েছি, আর চাঁদিপুর থেকে স্থলবায়ু সমুদ্রবায়ুর এই ধারণা তুলে ধরলাম।